গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত কয়েক মাস ধরে আমাদের স্কুল বন্ধ হয়ে রয়েছে। তোমরা পরিস্থিতি সম্পর্কে সবটাই জানো। তো এমন পরিস্থিতিতে পড়াশোনাটাকে তো আর বন্ধ করলে চলবে না, তাই আমরা অনলাইন ক্লাসের একটা ব্যবস্থা করেছি। সেখানে অন্যান্য স্যার মিসরাও তোমাদের অন্যান্য বিষয়গুলো পড়াচ্ছেন। তোমরা এর আগেও বাংলা ক্লাস করেছো। আমি আজকে তোমাদের সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি পড়াবো। সুবোধ ঘোষ, যার জন্ম বিহারের হাজারিবাগে, যদিও তার আদি নিবাস ছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর শহরে। তো তারই লেখা গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে। বহুরূপী গল্পে প্রথমেই আসে বহুরূপী কাকে বলে, বহুরূপ ধারণ করেন যে বা যিনি, অর্থাৎ বিভিন্ন রকম রূপ ধারণ করে যে জীবিকা অর্জন করে তাকে আমরা বহুরূপী বলে থাকি। তোমরা অনেকেই রাস্তায় দেখে থাকবে, নিশ্চয়ই দেখেছ, বিভিন্ন রকম সেজে, সেটা দুর্গা, কালী, শিব, হনুমান, বিভিন্ন রকম সাজে সেজে মানুষজন রাস্তায় বেরিয়ে অর্থ উপার্জন করে। বিভিন্ন রকম মজার খেলা, গান শুনিয়ে বা নাচ দেখিয়ে অর্থ উপার্জন করে। তো এইরকমই একজন চরিত্র বহুরূপী গল্পে আমরা পাই, সেটা হলো হরিদা। আমি প্রথমে একটু বলে নিই হরিদা সম্পর্কে। হরিদা, যার বাস শহরের খুব সরু একটি গলিতে একটি ছোট্ট ঘরে, খুব অভাবে তার দিন কাটে। সেই ঘরেই সকাল সন্ধ্যা চায়ের আসরে আড্ডা জমাতো তার তিন সঙ্গী, অনাদি, ভবতোষ এবং গল্পের কথক। সেখানেই হরিদা তাদের কাছ থেকে জানতে পারেন শহরের বৃত্তশালী একজন ব্যক্তি জগদীশবাবু, তার বাড়িতে এক সন্ন্যাসী এসেছেন, যিনি হিমালয়ের গুহায় থাকেন, সারা বছরে একটি হরিতকি খেয়ে থাকে এবং যার বয়স 1000 বছরেরও বেশি। এমন সন্ন্যাসীর কথা শুনে হরিদার তার পায়ের ধুলো নেবার ইচ্ছা হয়, কিন্তু তিনি জানতে পারেন তার পায়ের ধুলো নেওয়া সম্ভব নয়, কারণ সে সন্ন্যাসী প্রথমত চলে গেছে, দ্বিতীয়ত সে ভয়ানক দুর্লভ জিনিস, সহজে সে পায়ের ধুলো তিনি কাউকে দেন না বা পাওয়া যায় না। কিন্তু জগদীশবাবু সেই সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল। কিভাবে? একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তিনি যখন সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন, সন্ন্যাসী বাধ্য হয়ে তার পা দুখানা এগিয়ে দিলে পরে সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিতে পেরেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি তার ঝুলিতে 100 টাকার একটি নোট জোর করে তার মধ্যে রেখে দিয়েছিলেন, ভরে দিয়েছিলেন। এই গল্প শোনার পর হরিদার একটু কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। আসলে হরিদা যদি চাইতো তাহলে পরে তিনি কোনো চাকরি করতে পারতেন বা কোনো বিক্রেতার কাজ করতে পারতেন, কিন্তু ঘড়ির কাঁটায় বেঁধে, সময় বেঁধে প্রতিনিয়ত এক কাজ করতে হরিদার ভালো লাগতো না, পছন্দ করতেন না। তাই তিনি সপ্তাহে 1 দিন বা 2 দিন বহুরূপী সেজে বেরিয়ে মানুষকে আনন্দ দিয়ে যেটুকু তার রোজগার হতো তা দিয়ে তিনি তার ভাতের হাঁড়ির দাবি মেটাতেন। তার এমনও দিন গেছে যে হয়তো তার
উনুনে ভাতের হাঁড়িতে শুধু জলই ফুটেছে, ভাত হয়নি। কারণ যে সামান্য টাকা রোজগার করত তাতে তার ভাতের হাঁড়ির দাবি মেটানো সবসময় সম্ভব হতো না। তো এই হচ্ছে হরিদা। এবার আমরা একটু গল্পটা পড়ি। তোমরা প্রত্যেকে বইটা রাখবে সামনে। দেখো, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনুনের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব? আমাকে বলবেই বা কে? 7 দিন হলো এক সন্ন্যাসী এসেছেন জগদীশবাবুর বাড়িতে। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছর শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। এই জায়গাটুকু, এই লাইনগুলো সবটা দাগিয়ে রাখবে, এখান থেকে ছোট ছোট প্রশ্ন হয়। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বললে অনেকেই মনে করেন, এটাও দাগিয়ে রাখবে। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। এই লাইনটাও আন্ডারলাইন করবে। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। এই জায়গাটাকেও আন্ডারলাইন করবে। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। 4 জন কে কে? সে 4 জন হলো ভবতোষ, অনাদি, গল্পের কথক এবং হরিদা। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাটার সময় বেঁধে নিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। অর্থাৎ এটুকুর মধ্য দিয়ে আমরা যেটুকু বুঝতে পারি, হরিদার অভাবটা নিত্য সঙ্গী ছিল। তিনি অভাবটাকে মেনে নিয়েছিলেন, অভাবটাকে সহ্য করতে পারতেন, কিন্তু একঘেয়ে কাজ, ঘড়ির কাঁটায় সময় বেঁধে একঘেয়ে কাজ করা তার একদম পছন্দ ছিল না, তাই তিনি সে কাজ করতে পারতেন না। হরিদার জীবনে রয়েছে নাটকীয় বৈচিত্র্য। কেন? কারণ হরিদা তো বহুরূপে সেজে বেরোন।
বিভিন্ন সময় বিভিন্ন রূপে তিনি সেজেছেন। কখনো কাপালিক, কখনো বাউল, কখনো কোট হ্যাট প্যান্টুলান পরা ফিরিঙ্গি সাহেব, কখনো পুলিশ, কখনো পাগল। এইভাবে বিভিন্ন রকম সেজে হরিদাস সপ্তাহে 1 দিন বা 2 দিন বেরোতেন। কেউ তাকে চিনতে পারতেন, তাকে 2-4 আনা পয়সা দিতেন, আবার যারা তাকে চিনতে পারতেন না তারা বিরক্ত হতেন, অথবা কেউ কিছু পয়সাও তাকে দিত। এইভাবেই সেই রোজগারের যেটুকু তার আয় হতো সেইটুকু দিয়েই তিনি তার ভাতের হাঁড়ির দাবি মেটানোর চেষ্টা করতেন। একবার চকের বাসস্ট্যান্ডে তিনি পাগল সেজে সে এক মজার ঘটনা ঘটিয়েছিলেন। লোকে তার সাজ দেখে বুঝতেই পারেনি। আবার দয়ালবাবুর লিচু বাগানে পুলিশ সেজে মাস্টারমশাইয়ের কাছ থেকে 8 আনা ঘুষ তিনি নিয়েছিলেন। তো এবার আমরা দেখি সেই গল্প কথাগুলোই আমাদের বইয়ে লেখা আছে, তোমরা প্রত্যেকে বইটাকে লক্ষ্য করবে। দেখো, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। এখানে একটা লাইন দেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, লাইনটাকে দাগিয়ে রাখবে। আমি এর পরের দিন যখন প্রশ্ন উত্তর আলোচনা করব তখন তাতে সুবিধা হবে তোমাদের। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা, তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারেন না। যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারেন না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে, ঘটনাটা কখন ঘটেছিল? দুপুরবেলা। একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। এই জায়গাটা দাগিয়ে রাখবে, কোথায় ঘটেছিল? চকের বাসস্ট্যান্ডে। কখন? দুপুরবেলায়। এমসিকিউ এর ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু আছে, শর্ট প্রশ্নের ক্ষেত্রেও আসে। একটা উন্মাদ পাগল, সেই পাগলের বেশটা কেমন? তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সা ফেলেও দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। এরকমই আবার আর একটা নতুন সাজে বেরিয়েছে। কি সেজেছে সেটা? হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরাতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড! এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। এই জায়গাটাকেও আন্ডারলাইন করে রাখবে। বাইজির ছদ্মবেশে হরিদা কত রোজগার করেছিল? 8 টাকা 10 আনা। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি। আমরা কারা? সেই 3 বন্ধু, অনাদি, ভবতোষ এবং গল্পের কথক।
মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে দিয়ে বাইজির হাতের ফুলের সাজির উপর ফেলে দেয়। দোকানদার কত দিয়েছিল? একটা সিকি। এরকমই কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টুলান পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। কোথায় দাঁড়িয়েছিল? দয়ালবাবুর লিচু বাগানে। কি সেজেছিল? পুলিশ। স্কুলের 4টি ছেলেকে ধরেছিলেন। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সে নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাপ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। তাহলে মাস্টারমশাইয়ের কাছ থেকে হরিদা কত টাকা ঘুষ নিয়েছিল? 8 আনা। এই জায়গাটাকেও দাগিয়ে রাখবে। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। জায়গাটাকে আন্ডারলাইন করে রাখবে, লাইনটাকে। কখন এবং কারা বুঝতে পারছে না? বুঝতে পারছে না কারা? ভবতোষ, অনাদি এবং গল্পের কথক। কখন? যখন তারা হরিদাকে জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসীর আসার গল্পটা বলেছিল, ঘটনাটা বলেছিল, যে একজন সন্ন্যাসী এসেছে যার বয়স 1000 বছরেরও বেশি, তিনি সারা বছর একটি হরিতকি খান এবং হিমালয়ের গুহায় থাকেন। সেই ঘটনাটা শুনবার পর হরিদা কিছুক্ষণ চুপ করেছিল। এখানে সেই ঘটনার কথাই কিন্তু বলা হয়েছে। এবং ভবতোষ, অনাদি এবং গল্পের কথক তারা বুঝতে পারেন হরিদা চুপ করে আছে, নিশ্চয়ই কিছু একটা মতলব আঁটছেন ভেতরে। হ্যাঁ, সত্যি হরিদা বলেছিল যে জগদীশবাবুর বাড়িতে তাদেরকে যেতে সন্ধেবেলা, কারণ সেখানে তিনি নাকি একটা জব্বর খেলা দেখাবেন। তিনি বলেছেন এবার মারিত হাতি লুঠিত ভান্ডার। কেন বলেছেন? অর্থাৎ এই কথাটা বলার অর্থ হলো যে এবার একটা বড় সড়ো কিছু করব। অনেক দিন এই অল্প অল্প করে রোজগার করে এইভাবে গরিবের জীবন আমি আর কাটাতে পারছি না। এবার একটা বড় সড়ো ধরনের রোজগার করব, যেটা দিয়ে কিনা আমি বেশ কিছুদিন আরামে কাটিয়ে দিতে পারবো। কিন্তু তার সঙ্গীরা একটু অবাক হয়েছিল, তাদেরকে কেন যেতে বলছে? কারণ তাদের কাছ থেকে হরিদার প্রাপ্য খুব জোর একটি সিগারেট। কিন্তু হরিদা তবু তাদের অনুরোধ করেছিল যে তোমরা অবশ্যই জগদীশবাবুর বাড়িতে এসো। কি বলেছে দেখো, আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? ঠিকই বলেছিলেন হরিদা। সপ্তাহে বড়জোর একটি দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা। এই জায়গাটাকেও দাগিয়ে রাখবে, আন্ডারলাইন করে রাখবে। সপ্তাহে বড়জোর একটি দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা।
কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নয়, এবার মারি তো হাতি, লুঠি তো ভাণ্ডার। এই জায়গাটাকেও আন্ডারলাইন করবে। একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু তিনি ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। এই জায়গাটাকে দাগিয়ে রাখবে, কারণ তার বন্ধুদের ধারণা ছিল জগদীশবাবুর কাছ থেকে কত পেতে পারেন হরিদা। এক বৈরাগী বা সন্ন্যাসীর বেশে সেজে গেলে 5 আনার বেশি কিন্তু নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। এর পরের ঘটনা হচ্ছে, জগদীশবাবুর বাড়িতে ঠিক কথা মতো তার 3 বন্ধু বা 3 সঙ্গী পৌঁছে যান স্পোর্টের চাঁদা কাটার নামে। জগদীশবাবু বারান্দায় বসেছিলেন। এমন এক সুন্দর সন্ধ্যায় সেখানে একজনের আগমন ঘটে, যাকে দেখে জগদীশবাবুও অবাক হয়ে যায় এবং হরিদার সেই 3 সঙ্গী তারাও ভীষণভাবে অবাক হয়ে যায়। কারণ তার চেহারার যে বৈশিষ্ট্য সেটা তাদেরকে ভীষণ রকমভাবে অনুপ্রাণিত করেছিল, তাদেরকে অনেকটাই অবাক করে দিয়েছিল। কিভাবে হয়েছিল দেখো, গল্প পড়ছি আমি। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো আর আজকের মতো এমন একটা স্নিগ্ধ, শান্ত, উজ্জ্বল কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটি জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। জায়গাটাকে আন্ডারলাইন করবে। চমকে উঠলেন জগদীশবাবু। কি দেখে চমকে উঠেছিলেন? বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেছে। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? এদিকে দেখো মজার ব্যাপার, হরিদাই তার 3 সঙ্গীকে কিন্তু জগদীশবাবুর বাড়িতে যেতে বলেছে। তারা জানে হরিদা আসবে কোনো একটা সাজ সেজে। কি সাজ সেজে আসবে সেটা কিন্তু জানে না। আর যে সাজ সেজে এসেছে সে সাজটা এতটাই নিখুঁত ছিল যে তার 3 সঙ্গীও বিশ্বাস করতে পারেনি এটা হরিদা হতে পারে। এরপর আরও অবাক করার মতো কিছু ঘটনা এবং কথা হরিদা বলে। দেখো বলেছে, জটা জুটো ধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলও নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। সাধারণত সাধু বা সন্ন্যাসীদের যে ধরনের সাজ থাকে, গেরুয়া রঙের কাপড়, হাতে ত্রিশূল বা চিমটে ইত্যাদি নিয়ে তারা আসেন, কিন্তু যিনি এসেছেন জগদীশবাবুর বাড়িতে তার হাতে এসব কিচ্ছু নেই। আদুর গা, তার পোশাক, তার সাজটা কেমন ছিল? আদুর গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়,
পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলোমাখা পা, হাতে একটা ঝোলা, ঝোলার ভিতরে শুধু একটি বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। এই পুরো জায়গাটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, এখান থেকে বিরাগী বেশে হরিদার সাজটা এর মধ্যে রয়েছে পুরোটা। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি একথা বললেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওইখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। এই জায়গাটাকে দাগিয়ে রাখবেন। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী। রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন। সেটা পূর্বজন্মের কথা। এই পূর্বজন্মের কথা, এটাকে দাগিয়ে রাখবে এই জায়গাটায়। কোনটা পূর্বজন্মের কথা? এই রাগ নামের কোনো রিপু তার কোনো এক সময় ছিল, সেটাই পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু জল চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলেন জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। এই জায়গাটাও আন্ডারলাইন করে রাখবে, আপনার কাছে আমার এটা প্রাণের অনুরোধ। 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? বিরাগীজি। জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুক, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু তখন বলেন, তবে অন্তত একটা কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার যে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাব না। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায়। আচ্ছা, আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি।
সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তাড়া, অনেকগুলো টাকা আর কি। বিরাগীর পায়ের কাছে থলিটি রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি, এখানে আন্ডারলাইন করে রাখবে, এটা আমার অনুরোধ বিরাগীজি, এই জায়গাটা আন্ডারলাইন করবে। এবং বিরাগী হেসে যখন বলেছে আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না, কি ভ্রমণ করে দেখবার দরকার নেই, তীর্থস্থানের কথা এখানে বলা হয়েছে। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটি সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। দেখো, যখন জগদীশবাবুর বাড়িতে বিরাগী আসবেন, মানে হরিদা আসবেন বলে ঠিক করেছিলেন, সে সময় তিনি কি বলেছিলেন তার সঙ্গীদেরকে, যে এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, অর্থাৎ বেশ বড় কিছু একটু রোজগার করব। তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন। জগদীশবাবু তাকে তার সাজে দেখে এতটাই উদ্বুদ্ধ হয়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন, তাকে সত্যিই বিরাগী ভেবে তাকে কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা তার কাছে দিতে চেয়েছিলেন, তাকে দান করতে চেয়েছিলেন। কিন্তু জগদীশবাবুর সেই দান বিরাগী বেশি হরিদা কিন্তু প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তিনি কিন্তু গেছিলেন সেখানে বেশ বড়সড় কিছু একটা রোজগার করবার জন্য, তা করেননি। এখানেই তার ব্যক্তিত্ব। কারণ হরিদা তিনি যখন বহুরূপী সেজে বেরোন, সেই সাজটা তার বহিরঙ্গে থাকে না, তিনি সেই সাজের সাথে একাত্ম হয়ে যান। তার সেই বিরাগীর রূপের সাথে, বিরাগীর সাজ যেমন তার বাইরে রয়েছে, তার সাথে তিনি তার চারিত্রিক যে গুণাবলী, অর্থাৎ একজন বিরাগীর লোভ, লালসা, চাহিদা যে থাকতে নেই, সেই গুণগুলিকে কিন্তু তিনি কোনোভাবেই নষ্ট হতে দেননি। পরবর্তীকালে তার সঙ্গীরা যখন বুঝতে না পেরে তার কাছে গিয়ে তাকে বলে, আপনি তো বলেছিলেন যাবেন কিন্তু যাননি, পরে যখন তারা বোঝে, তারা অবাক হয়ে যায়, হরিদাটা এত বড় ভুল করলো কি করে। দেখো সে কথোপকথন এখানে রয়েছে। কি করছেন হরিদা? কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠেন ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। মনাদি বলেন, এ কি কাণ্ড করলেন হরিদা! জগদীশবাবু তো 500 টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক। ভবতোষ, কি? হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে
টাকা ফাঁকা কি স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই জায়গাটাকে আন্ডারলাইন করবে। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কিসে? একজন বিরাগী হয়ে সেই যে টাকা সে যদি হাত দিয়ে ছয় বা হাত দিয়ে সেটাকে গ্রহণ করে, তাতে যে বিরাগীর চারিত্রিক গুণ বৈশিষ্ট্য সেটা তো নষ্ট হয়ে যায়। সেই বিরাগীর গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্যটা তিনি অক্ষুণ্ণ রাখবার চেষ্টা করেছেন, তাই তিনি সে টাকাটাকে নেন নাই। কি অদ্ভুত কথা বলেন হরিদা, এটাকেও আন্ডারলাইন করবে। কোন কথাটাকে অদ্ভুত বলা হয়েছিল? হরিদার একথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধে নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সার হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর থেকে কি আশা করতে পারে? অর্থাৎ তিনি এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে দাগিয়ে রাখবে যে খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে? অর্থাৎ তিনি তো বহুরূপী, এভাবেই তার দিন কাটবে, এভাবেই তার দিন কষ্ট করে রোজগার করে যেভাবে তার অভাবের মধ্যে দিন কাটছে, সেই জীবনটাই তার কাছে ভালোবাসার। কষ্ট হলেও তিনি বহুরূপী সাজার মধ্য দিয়ে, সেই কাজের মধ্য দিয়ে তিনি আনন্দ পান। আর সবচেয়ে বড় কথা, তিনি সুযোগ পেয়েও বিরাগীর বেশে, যেখানে তার একটা বড় ধরনের অর্থ রোজগার করার সুযোগ ছিল, তিনি কিন্তু সেটা গ্রহণ করেননি। কেন? বিরাগীর ছদ্মবেশে সেই টাকাটা যদি তিনি নিতেন, তবে তার ঢং নষ্ট হতো। বিরাগীর চারিত্রিক যে গুণাবলী, সেই গুণটাকে তিনি কখনোই নষ্ট হতে দিতে চাননি। তাই চাইলেও তিনি কিন্তু সেই টাকাটা নেননি, নিতে পারেননি, কারণ তার বাইরের রূপের সাথে সাথে তিনি ভেতরেও একাত্ম হয়ে গেছিলেন। আজকে আমি তোমাদের এই পুরো গল্পটা পড়ালাম। এর পরের দিন ক্লাসে আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে প্রত্যেকে গল্পটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, কারণ তোমাদের যে ছোট প্রশ্ন এমসিকিউ এবং এসএকিউগুলো থাকে, তাতে বই যদি ভালো করে খুঁটিয়ে না পড়ো, সব প্রশ্নের উত্তর পড়া কিন্তু সম্ভব হবে না। আমি পরের দিন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে খুব ভালো করে খুঁটিয়ে বইটাকে পড়বে। আগামী দিন ক্লাসে বইটা এবং খাতা এবং পেন সাথে রাখবে। আমি প্রশ্ন উত্তর আলোচনা করব, প্রশ্নগুলো তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারবে। আজকে এটুকুই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাখছি।